আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টে এক্স্যাক্টলি কি বলেছেন, নির্ভীক উত্তর একদম সুপ্রিম কোর্টের নথি থেকে তুলে আপনাদেরকে পড়ে শোনাবে। নির্ভীক উত্তরের এই এপিসোডটা, এই সুপার এক্সক্লুসিভ লাইভটা আপনাকে পৌঁছে দিতে হবে। যারা ফেক নিউজ করছে তাদের কাছে বেশি করে পৌঁছে দিতে হবে, তার কারণ তারা জানুক যে পুলিশ তাদের ধরার জন্য বেরিয়ে পড়েছে এবং সুপ্রিম কোর্টও বলেছেন এটা গর্হিত অপরাধ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যে চ্যানেল বলছে সুপ্রিম কোর্ট নাকি বাংলার প্রশাসনকে সোশ্যাল মিডিয়ার পোস্টের প্রেক্ষিতে গ্রেপ্তার করতে বারণ করেছে, আমি নির্ভীক উত্তরের পর্দায় জনসমক্ষে সেই চ্যানেলকে, সেই চ্যানেলের এডিটোরিয়াল বোর্ডকে আমি চ্যালেঞ্জ করে বলছি, 2 ঘন্টা টাইম দিলাম সেই নথিটা প্রকাশ করে দেখান। যেই নথিতে লেখা আছে, অর্ডার কপিতে লেখা আছে, ডিওয়াই চন্দ্রচূড় সাহেবের সই করা অর্ডার কপি, যেখানে লেখা আছে যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে বাংলার প্রশাসন সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ হলে গ্রেপ্তার করতে পারবে না। আমি যত বড় লোক চ্যানেল হোক, যত প্রভাবশালী চ্যানেল যেখানে যেখানে তার সেটিং থাক না কেন, এখানে ওখানে ডালে ডালে পাতায় পাতায় যেখানে সেটিং থাক, আমি বলছি, আমি ওপেন চ্যালেঞ্জ করছি ওই চ্যানেলের এডিটোরিয়াল বোর্ডকে, সুপ্রিম কোর্টের নথি প্রকাশ করে দেখাও কোথায় বলা হয়েছে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফেক নিউজের প্রেক্ষিতে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। মিথ্যাবাদীগুলো, এই মিথ্যাবাদীগুলোর আশকারা পেয়ে পেয়ে কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ফেক নিউজের গড্ডালিকার প্রবাহে গা ভাসাচ্ছে এবং তার আইনি জটিলতায় পড়ছে। আমি নিজে 210 জনের বেশির বিরুদ্ধে আমি নিজে একা শুধু অভিযোগ দায়ের করেছি। আমার কি ভালো লেগেছে করতে, আমি তাদের মুখগুলো ভালো করে দেখিনি, তার কারণ হচ্ছে মায়া লাগবে দেখলে, সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে, কিন্তু তো একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, কান টানলে মাথা আসে। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে যখন প্রশাসন সংবেদনশীলতার সঙ্গে নোটিশ করছে, বিএনএস 168-তে প্রশাসন লিখে দিচ্ছেন যে আপনাকে অনুরোধ করা হচ্ছে এইসব করা থেকে বিরত থাকুন। বঙ্গাল তানিয়া নাম করে বলছি, এই পেজটির বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছিলাম। কলকাতা পুলিশ যখন নোটিশ করেছে, কলকাতা পুলিশ লিখেছিলেন যে আপনাকে অনুরোধ করা হচ্ছে এই সকল মিথ্যাচার থেকে বিরত থাকুন, প্ররোচনামূলক কোনো পোস্ট থেকে বিরত থাকুন। বঙ্গাল তানিয়া তারপরেও শুধরায়নি, তার পেজ থেকে, আমি জানি না তার সঠিক নাম কি, তার পেজ থেকে তারপরেও নানা রকম প্ররোচনামূলক মিথ্যা ভিডিও, অসত্য, অর্ধসত্যও বলবো না, সম্পূর্ণ অসত্য ভিডিও করে গিয়েছে। স্ট্যাটাস দিয়েছে শর্ট ভিডিও করে, যেখানে বলেছে আমার নাম করে যে আমি নাকি ভয় দেখাচ্ছি। আইনের দ্বারস্থ হওয়াটা কবে থেকে ভয় দেখানো হয়ে গেল দিদিভাই? আর যদি ভয় দেখানো হয়ে থাকে, এমন ভয় রোজ দেখাবো যার কাছে গিয়ে কাদার কেঁদে না। এবং এটা আমি তাদের সকলকে বলছি যারা এই ফেক নিউজটা করছে। আজকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছে আ বেঞ্চ কম্প্রাইজিং অফ, আমি একদম স্টেটমেন্টে আসবো, দ্য রিজন, সবার আগে নির্ভীক উত্তরের পর্দায় এ লাইন আপনাকে কেউ শোনায়নি। কোন মিডিয়া 40,000 স্কোয়ার ফিট 20 লক্ষ টাকা দৈনিক বিজ্ঞাপনের আয়, কোন মিডিয়া আপনাকে শোনায়নি। ওই স্যুট পরে, বুট পরে, গলা বন্ধ হয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, নির্ভীক উত্তর প্রথম আপনাকে শোনাবে। বলছে আমাদের দেশের সর্বোচ্চ আদালতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া স্বয়ং বলছেন যে এই যে ঘটনাটা, এই যে আরজি করে ধর্ষণ, পাশবিক ধর্ষণ, খুন, আজকে লেয়ারে লেয়ারে আপনাদেরকে জানাবো সুপ্রিম কোর্টের বয়ান। কোন মিডিয়া শোনাবে না, নির্ভীক উত্তর শোনাবে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছেন যে এই যে ঘটনাটা, একদম প্রথম লাইন আজকের আলোচনার, এটা কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে, কলকাতা বা বাংলাকে কেন্দ্র করে নয়। আজ সুপ্রিম কোর্ট যা যা বলতে চলেছে, আমি কোট করছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়কে, তিনি বলেছেন
একটা কলকাতার ঘটনা, একটা বাংলার ঘটনার জন্য পরিপ্রেক্ষিতে এটা নয়, এই সারা দেশ জুড়ে যেভাবে খুন ধর্ষণ, বিশেষত ডাক্তারদের ওপর এভাবে আক্রান্ত করা, তাদেরকে পাশবিকতা তাদের ওপর, তার প্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্ট এই পুরো বিষয়টা শুনবে এবং তার যা যা বলার বলবে। একদম প্রথম লাইন আজকে সুপ্রিম কোর্টের, this is not only about one incident that happened in Kolkata। কোন মিডিয়া আপনাকে এটা বলেছে? চ্যালেঞ্জ করে বলছি, অর্ডার কপি নিয়ে আসো, অর্ডার কপি নিয়ে এসে দেখা। কোন মিডিয়া আপনাকে দেখাবে না, আর হলো পাজির পাজারা মিথ্যাবাদী এগুলো। আপনারা যদি শুধুমাত্র ফাঁসির দাবিতে চলে যান, এ মিডিয়া যে মোটা মোটা অঙ্কের, আপনি জানেন এখন এই 25 তারিখ পর্যন্ত প্রত্যেকটা মিডিয়া নিজের অ্যাড রেট বাড়িয়ে দিয়েছে, জানেন? একটি মেয়ে পাশবিকভাবে তাকে হত্যা করা হলো, তার এই লড়াই আন্দোলন এটাকে কভার করছে মিডিয়া, তার জন্য 25 তারিখ অবধি সমস্ত মিডিয়া নিজের অ্যাড রেট বাড়িয়ে দিয়েছে। কেন করবে? জাস্টিসের জন্য লড়াই তো, তাহলে জাস্টিসের লড়াইয়ের জন্য বিজ্ঞাপনের রেট কেন বাড়াতে হয়? আপনারা যে কেউ যোগাযোগ করুন কোন মিডিয়ায়, বলুন অ্যাড দিতে চান, দেখুন কি বলে। রেট বেড়ে গেছে। তার কারণ লাশ যখন পড়ে থাকে চিলশকুনে ওপরে ঘোরে, এই চিলশকুন গুলো জমছে অনেকদিন। আপনাদেরকে বলছি, 12 তারিখ থেকে নির্ভীক উত্তর বলছে এই কথা আপনাদেরকে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডাক্তারদেরকে বলেছেন অবিলম্বে আপনারা কর্মবিরতি বন্ধ করুন এবং কাজে ফিরুন। মানব সেবায় নিয়োজিত আপনারা, আপনাদের সমস্ত দাবি দেশের সিস্টেম দায়িত্ব নিয়ে দেখবে। দেশের সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে বাংলার সিস্টেমও পড়ে, মনে রাখতে হবে আপনাদেরকে। এবং সেই বাংলার সিস্টেমটা আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় চালান, মনে রাখতে হবে আপনাদেরকে। সিপিএম এর কেমন ভাবে মুখ পুড়লো, কেমন ভাবে সিপিএম এর মুখটা আজকে সুপ্রিম কোর্টে পুড়লো। সিপিএম এর দাবিগুলো কি ছিল? প্রথমত আমি আজকে বাংলার দিদি ভাইদেরকে, আমার ছোট বোন দিদিদেরকে একটা অনুরোধ করব, সমস্ত রকম বায়াস ভুলে গিয়ে আপনারা আমার সঙ্গে 10টা মিনিট আলোচনায় থাকুন না। আমি বলছি লাইভে, ভুল বললে আপনারা আমাকে রেকটিফাই করে দেবেন। দিদি ভাই আপনাদের লড়াইটা কি নিয়ে বলুন তো? ভুল বললাম। আপনাদের আর আমাদের একসঙ্গে যৌথভাবে লড়াইটা কিসের বিরুদ্ধে বলুন তো? লড়াইটা হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে, নারীর অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে, প্যাট্রিয়ার্কাল টর্চারের বিরুদ্ধে। এবং এই প্যাট্রিয়ার্কি আমাদেরকে, নারীকে যেভাবে প্রতি পদে শোষণ করতে শেখায়, সেই শোষণের বিরুদ্ধে। তাই তো দিদিভাই আজকে সুপ্রিম কোর্টে জানেন চিফ জাস্টিস বলেছেন যে মহিলাদেরকে যদি এরকম ল্যাক অফ সিকিউরিটি হয়, মহিলাদেরকে যদি এই রাজ্যের, এই গোটা দেশের সিস্টেম যদি মহিলাদেরকে সিকিউরিটি না প্রোভাইড করতে পারে, তার মানে আমরা মহিলাদেরকে ইকুয়ালিটি দিতে পারছি না। কত বড় স্টেটমেন্ট দিদিভাই, চিফ জাস্টিস বলছেন, কত বড় স্টেটমেন্ট। সত্যি কথা বলুন তো, সত্যি তো ইকুয়ালিটি দিতে পারছি না। আর তাতে পিছিয়ে যাচ্ছে কারা জানেন? পুরুষরা। আমরা পিছিয়ে গেছি। আপনাদের উপর তো অত্যাচার হয়েছে দিদিভাই, আপনাদের তো শরীরটা নিয়ে খেলেছে ওই নোংরা জানোয়ারগুলো। পিছিয়ে গেছি আমরা, পুরুষরা পিছিয়ে গেছে সিস্টেম। কিন্তু দিদিভাই নারীর আত্মাভিমানের লড়াই, সে লড়াইটা কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের লড়াই হয়ে গেল দিদিভাই? আমি কিন্তু সেই দিদিভাইদের জিজ্ঞেস করছি যাদেরকে সত্যি দিদিভাই বলা যায়, হারমাদ নয়।
আমি বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি দিদিভাইদের জিজ্ঞেস করছি, আজকে 8 থেকে 80, অষ্টআশি সবাইকে আমি দিদিভাই বলেই বলবো। কবে হয়ে গেল এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের লড়াই? আচ্ছা, অনিন্দ্য চৌধুরী তৃণমূলের হয়ে কথা বলছে, তৃণমূল কংগ্রেস তৃণমূলের হয়ে কথা বলছে, বাংলার মানুষ, বেশি সংখ্যক মানুষ, তারা নাকি কোট আনকোট লোভে বা বিক্রি হয়ে গিয়ে কোট আনকোট তৃণমূলের হয়ে কথা বলছে। আমি বলছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া CJI DY চন্দ্রচূড় একবারও কি বলেছেন যে সারা দেশের মাথা লজ্জায় নত করে দিয়েছে বাংলা? বলেছেন? বলেননি। হ্যাঁ, চিফ জাস্টিস বলেছেন প্রশাসনিক ফেলিওরের জায়গাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। মনে রাখবেন, যে যে বিষয়গুলো আঙুল দিয়ে আজকে সুপ্রিম কোর্টে মাননীয় চিফ জাস্টিস দেখিয়েছেন, এখন থেকে কোনোটা 2 দিন আগে, কোনোটা 5 দিন আগে, কোনোটা 7 দিন আগে এ রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেগুলো বলেছেন যে ইয়েস দেয়ার আর ল্যাপসেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেননি, আপনারা অস্বীকার করতে পারবেন? কে কোন রাজনীতি করেন আমার জানার দরকার নেই, দেখার দরকার নেই। এটা আমার বাংলার, আমার ভারতবর্ষের নারীর আত্মাভিমানের লড়াই, ওই জন্য রাজনীতি দেখে লাভ নেই। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেননি? নিজে বলেছেন যে যেখানে যেখানে খামতি আছে, ভ্রান্তি আছে, সেগুলোকে শুধরাতে হবে অবিলম্বে। তিনি বলেছেন ফাঁসি বা এনকাউন্টার ধর্ষকের, এবং তিনি এটাও বলেছিলেন যে ডাক্তাররা যেটা চাইছে এটা তো মিনিমাম একটা সরকারের থেকে যা চাইতে পারেন তারা। বলেননি এগুলো? হাতরাসের ঘটনায় কিন্তু যোগী বলেনি এগুলো, ব্রিজভূষণের ঘটনায় কিন্তু মোদী বলেনি এগুলো। বাংলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আপনারা বলবেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে করাপশন চার্জেসে FIR দায়ের করেছে কলকাতা পুলিশ। তথ্য জানতে হবে। তথ্য আমি জানবো না, খালি হাতে হাতে তালি, চলো রাস্তায় করি বাওয়ালি, এ নাটক হবে না। তথ্য জেনে তারপরে যা করার করতে হবে। আর রাস্তায় বাওয়ালি, আমার দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্বয়ং আজকে বলেছেন। কি বলেছেন? অপব্যাখ্যা হচ্ছে মিডিয়ায়, সাবধান করে দিচ্ছি, অপব্যাখ্যা হচ্ছে। যারা রাস্তায় নামতে যাচ্ছেন জেনে যাবেন, বুঝে যাবেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেটাই বলেছেন, যেটা কিন্তু এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, কলকাতা পুলিশও বলেছেন এবং পশ্চিমবঙ্গ পুলিশও বলেছেন। কি সেটা? শান্তিপূর্ণ আন্দোলনের ওপর, শান্তিপূর্ণ অবস্থানের ওপর, শান্তিপূর্ণ মিছিলের ওপর কোন রকম জোর খাটানো যাবে না। বুকে হাত দিয়ে বলুন, 14ই আগস্ট যারা রাস্তায় নেমেছিলেন, আমি জানি এখানে যারা দেখছেন দলমত নির্বিশেষে অনেকে নেমেছিলেন, নামাটা খারাপ হয়নি, কিন্তু বেশ করেছেন, একদম বেশ করেছেন। আপনি বলবেন আমি কেন নামিনি? কারণ আমি জানতাম এটা CPM এর ডাকা। আপনি জানতেন না, নেমেছেন। 14ই আগস্ট যেখানে যেখানে বিরাট জমায়েত হয়েছে, তার মধ্যে 3টে ছোট্ট উদাহরণ। আরজি করের সামনে 7 জন পুলিশ কর্মী গুরুতর জখম সহ হাসপাতালে ভর্তি, ডিউটি ছেড়ে নয় কিন্তু, গালের এপাশ দিয়ে ঢুকে বোতল এপাশ দিয়ে বেরিয়ে গেছে, ডিউটি করে যাচ্ছে কিন্তু। নামটা মনে রাখবেন, কলকাতা পুলিশ, বাগুইয়াটি থানা এলাকা। একজন মহিলা পুলিশ কর্মী শম্পা ম্যাডাম, চোখ ফাটিয়ে দিয়েছে, চোখের তলাটা 2 ভাগ করে দিয়েছে। কারা? শান্তিপূর্ণ প্রতিবাদী আন্দোলনকারী বিপ্লবীরা। খর্দা সোদপুর ট্রাফিক মোড়
মারতে মারতে পুলিশ কর্মীদেরকে ট্রাকের চাকার সঙ্গে এমনভাবে সেটে দেওয়া এবং তারপরে বলা চাকা ঘুরিয়ে দেবো। ফুটেজ দেখবেন, দেখবেন ফুটেজ। ফেসবুক বলবে কমিউনিটি গাইডলাইন্স, ওই জন্য ফুটেজটা প্রকাশ করিনি, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেবো আজকে। কে করছে, কাদের করছে, সব বেরিয়ে যাবে। কিন্তু এই নির্ভীক উত্তর কি কি প্রমাণ নিয়ে বসে আছে বোঝো না তোমরা? এত কিছুর পরেও তোমার শতরূপ, সায়ন, দীপশিতা, মীনাক্ষী, সুজন নির্ভীক উত্তরের সঙ্গে কেন লাগতে আসে না, বোঝো না? সুপ্রিম কোর্ট বলেছে, আমরাও বলছি শান্তিপূর্ণ অবস্থান হোক না। কেন হয়নি? কালকে, এর আগে হয়নি? আপনি বলুন কটা মিছিলে, কটা অবস্থানে আপনি পুলিশকে মারমুখী হতে দেখেছেন? কটা? শুরু হয়েছে কবে? 12 থেকে, ভালো করে মনে করুন। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, আজকেও তো আছে। আজকেরটা এখন ধরছি না। তাহলে এই যে 12 থেকে 19, আমি 8 দিন ধরি, 8-9 দিন, এই 8-9 দিনে কতগুলো মিছিল হয়েছে, কতগুলো জায়গায় ক্যান্ডেল লাইট ভিজিল হয়েছে, সব হয়েছে। বাট পুলিশকে দেখেছেন মারতে কাউকে? আপনি কি বলবেন? একটাই আছে, একটাই বলবেন আপনি, সল্টলেক স্টেডিয়ামের বাইরে অন্যায় হয়েছে। শুনুন বলি, আজকের সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন কোট করে বলছি। সুপ্রিম কোর্ট বলেছেন, when the mob attacked the premises of RG Kar, what was the local police doing? It is impossible that a mob of 7,000 people gathered without the connivance of the police. মানে সহজ বাংলায়, যে যখন মব অ্যাটাক করছিল আরজি করকে, পুলিশ তখন কি করছিল? সুপ্রিম কোর্ট, এটা আমার প্রশ্ন না, সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে এবং বলছে যে 7,000 লোকের, 7,000 হুলিগানসের একটা মব এক জায়গায় জটলা পাকাচ্ছে। এটা কি সম্ভব যে পুলিশ এটা বুঝতে পারলো না, জানতে পারলো না? কেন বললো সুপ্রিম কোর্ট কথাটা? কেন বললো? কই সুপ্রিম কোর্ট এটা বলে তো একবারও বলেননি যে অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হবে। অনেক বড় নেতা, ছবি দেখিয়ে নেতা হওয়া নেতা, ডাকলে একটা লোক আসবে না, খঞ্জনি মার্কা নেতা বলেছিল না কলকাতা পুলিশ কমিশনারকে হেফাজতে নিতে হবে? মামদোবাজি। এ রাজ্যটা ততটা এগিয়ে এসছে যতটা এগিয়ে এলে আর রং দেখে দোষীর বিচার হয় না, বুঝলেন? এসব মিস অ্যাডভেঞ্চার করবেন না। এবার বলুন সুপ্রিম কোর্ট কেন বলল যে আরজি করে যখন মব ঢুকছিল পুলিশ তখন কি করছিল? সুপ্রিম কোর্ট এখানে বলতে চাইছে, ওয়াই ডিড নট দ্য পুলিশ রিটালিয়েট, মানে পুলিশ কেন পাল্টা দিল না? সুপ্রিম কোর্ট তো এইভাবে বলতে পারে না, বলেছেন অন্যভাবে, লিগাল কনসাইন্সটা মেনটেন করে। তাহলে পুলিশের দোষ কি হলো? সেদিন পুলিশ পিটায়নি। আচ্ছা, সল্টলেক স্টেডিয়ামে কি হতে যাচ্ছিল ওটা? আমি কয়েকটা টুইট বলবো নাকি, কয়েকটা ফেসবুক পোস্ট বলবো? হোয়াটসঅ্যাপ গুলো শেয়ার করতে পারছি না কারণ কেসটা সাবজুডিস হয়ে গেছে। মূলত যে 6 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলাম তার মধ্যে 5 জন অ্যারেস্টেড, 1 জন অ্যাবসকন্ডিং, তারপর 13 জনের ব্যাপারে জানিয়েছিলাম, তাদের বিরুদ্ধে প্রপার প্রসিডিংস করেছে পুলিশ। আমার কিচ্ছু বলার নেই, সেটা সাবজুডিস ম্যাটার। আমি এখন ওই জন্য সেগুলো বার করতে পারছি না। কি করতে যাচ্ছিল জানেন? শ্রীলেখা মিত্র কি বলছিল? বলছিল আজকে আমাদের ওপর হামলা হবে, আমরা তৈরি তো। দেখুন শ্রীলেখা দেবী, আপনি কিভাবে তৈরি হন, কতক্ষণ লাগে তার জন্য, এটা নিয়ে আমাদের কিচ্ছু বক্তব্য নেই।
আপনি নিজে আজকে মহিলাদের সম্মানের জন্য এত কথা বলছেন, আপনার ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রীর সঙ্গে নির্ভীক উত্তরও কথা বলেছে। ইতিপূর্বে যখন প্রথম প্রথম আপনার ধারণা ছিল যে আপনি নাকি বাংলা ইন্ডাস্ট্রির মধ্য গগনে, তখন যে নতুন নতুন মহিলা শিল্পীরা আস্তে আস্তে আপনাকে রিপ্লেস করে দিচ্ছিল, তাদের সকলের নামে আপনি একটাই কথা বলতেন যে তারা কম্প্রোমাইজ করে উঠছে আর আপনি নাকি কম্প্রোমাইজ করেন না। আপনি কি করেন বা করেন না তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। নিজের ইন্ডাস্ট্রির মহিলা শিল্পী, বাচ্চা বাচ্চা ট্যালেন্টেড মেয়েরা কত দূর দূর থেকে এসে কলকাতায় কোনো মতে একটু বাড়ি ভাড়া নিয়ে, আরে আমি দেখেছি, আমি বলছি আপনাদেরকে, নতুন নতুন স্ট্রাগল করছে। যারা স্ট্রাগল করে তাদের গল্প শুনবেন। আজকের বিধায়ক রাজ চক্রবর্তী যে সময় স্ট্রাগল করতেন, প্রথম প্রথম সকালবেলায় কাঁচা পাউরুটি জলে ভিজিয়ে খেয়ে নিতেন। কেন জানেন? ওনার বক্তব্য ছিল তাহলে অ্যাসিড হয়ে যাবে, সারাদিন আর খাওয়ার কোনো আর্জ আসবে না ভেতর থেকে। মানুষ এভাবে স্ট্রাগল করে এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে। আর এই শ্রীলেখা মিত্র দিনের পর দিন বলেছে অমুকে কম্প্রোমাইজ করছে, তমুকে কম্প্রোমাইজ করে জায়গা পাচ্ছে, আমাকে এরকম ভাবে বার করিয়ে দেওয়া হচ্ছে, অমুকের বয়ফ্রেন্ড প্রডিউসার, অমুকে হিরোইনের বয়ফ্রেন্ড, অমুকে হিরোর গার্লফ্রেন্ড। আপনি নিজে দিনের পর দিন অবজেক্টিফাই করেছেন মহিলাদেরকে। আজকে কি পাপ ধুতে এসছেন এখানে? আর স্বস্তিকা মুখোপাধ্যায় শ্রীলেখার মতো করে রাজনৈতিক তল্পিবাহকতা করছেন না বলে স্বস্তিকাকে নানা সময় ট্রোলড হতে হচ্ছে, এই ফেসবুকেই হতে হচ্ছে। এই শ্রীলেখা মিত্র সেদিনকে এরকম ভাবে উস্কানি ছড়াচ্ছিল, তখন লোকজন সেখানে কমেন্ট করছিল আমরা তৈরি, ব্যাগে করে অন্তত দুটো আদলা ইট। নির্ভীক উত্তর প্রথমবার আপনাদেরকে বলছে আলোচনা কি ছিল। আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশটটা বের করা বারণ, কিন্তু আমি এখন কোন চ্যাট থেকে কোন লাইনটা বলছি সেটা তো বলা বারণ না। আমি বলছি আপনাদেরকে, বলছে পাড়ার সেলুন থেকে কোট আন কোট, নির্ভীক উত্তর বলছে নোট করে রাখুন, ভবিষ্যতে কোট যখন কপি দেবে তখন মিলিয়ে নেবেন নির্ভীক উত্তরের এই লাইনটা। বলছে পাড়ার সেলুন থেকে 6টা খুর তুলে নেব আজকে। কেন? মাঠে তো আসছিল, এক হয়েছে বাঙাল ঘটি, হ্যাঁ, প্রথম কথা এগুলো না বাঙাল না ঘটি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের নামে মানিকতলায় ডজন গোল খাওয়া কল্যাণ, যে অকল্যাণ সেদিন ঘটাতে এসেছিল, সেটা বাংলার ইন্টেলিজেন্সের কাছে পিওরলি খবর ছিল। আরে আমার মতো একটা সাধারণ মানুষের কাছে খবর থাকলে বাংলার ইন্টেলিজেন্সের কাছে থাকবে না? বলছে সেলুন থেকে খুর নিয়ে আসবো। এবার বাংলার দিদিভাইরা, যে দিদিভাইদেরকে একটু আগে বলছিলাম, দিদিভাইরা বলুন না, খুর নিয়ে এসে শান্তিপূর্ণ আন্দোলন হয় কি? কি কাটবে খুর দিয়ে? মানুষের মনে দাগ কাটবে? যতদূর আমার শিক্ষা বলে মানুষের মনে দাগ কাটার জন্য খুর লাগে না। দুটো আদলা ইট ব্যাগে আনবো, কি হবে তাই দিয়ে? কি হবে? স্বৈরাচারী প্রাচীর ভাঙবে? স্বৈরাচারী প্রাচীর ভাঙতে আদলা ইট লাগে না, একটা মোবাইল আর একটা কণ্ঠস্বর থাকলেই হয়। নির্ভীক উত্তর সেটাও প্রমাণ করে দিয়েছে। তাহলে আদলা ইট দিয়ে ভাঙা যেত না? এরা সকলে ওখানে অ্যাসেম্বলড হচ্ছিল কেন? আমি বলছি না ওখানে সবাই ভারতীয় জনতা পার্টির ভাড়াটে লোক, কিছু সাধারণ ফ্যানও আছে। আমরাও তো এমন ভুলটা করেছি, আরে বয়সটাও তো দেখতে হবে। সব 16, 18, 20, 21, 25 এরা ওখানে যেত, এদের মাঝখানে এরা মিশে থাকতো। তারপরে আচমকা একটা উড়ে আসা আদলাইট দিয়ে একটা সাধারণ ফ্যানের মাথা ফেটে গেল, চোখ নষ্ট হয়ে গেল। হট করে আশপাশ থেকে ষড়যন্ত্রকারীরা বলে উঠতো এই পুলিশ ইট মেরেছে, পুলিশ ইট মেরেছে। তাহলে কি হতো তখন? আচমকা ভিড়ের মধ্যে দেখা যেত রক্তে একদম ভিজে চপচপে
মাটিতে পড়ে কাতরাচ্ছে একটা ছেলে, আশপাশ থেকে হঠাৎ কিছু মোড়ল বলে উঠতো, পুলিশ পুলিশ ছুরি মেরেছে, পুলিশ ছুরি মেরেছে। মিডিয়া ওটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তেজনা, এই স্টেডিয়ামের বাইরে পুলিশ ছুরি মেরেছে, পুলিশ সাংঘাতিক ব্যাপার, জবাব চায় বাংলা। জোকারের বাচ্চা সারাক্ষণ হিস্টেরিয়া। কি হতো ওই হিস্টেরিয়াতে? আপনিও আক্রান্ত হতেন। কি বলতেন আপনি পরমুহূর্তে? বাবা কি অবস্থা, কোথায় আছি আমরা? পুলিশ খুর মারছে, পুলিশ ইট মারছে। আপনি লালাল্যান্ডে আছেন। আর সেই স্টেডিয়ামের বাইরেই এক মহিলা ঘুরে ঘুরে পুলিশদেরকে কি বলে গেল, আজকে বাড়ি গিয়ে কোট অ্যান্ড কোট মহিলা বলেছে, ভিডিও প্রকাশিত, ডিজির কাছে, স্বয়ং ডিজির কাছে নির্ভীক উত্তর অভিযোগ দায়ের করেছে ওই মহিলার ছবি সহ এবং ভিডিও সহ। ঘুরে ঘুরে বলছে বাড়িতে বাচ্চা মেয়ে আছে তো, আজকে গিয়ে ধর্ষণ করবে। বলছে বাড়িতে ছোট ছোট মেয়ে আছে তো, তাদেরকে ধর্ষণ করো, আজকে করো গিয়ে। এই কথাগুলো বলে উত্তপ্ত করার সময়, পুলিশদেরকে প্রভোগ করার সময়, প্ররোচিত করার সময় মহিলা নিজের ছোট্ট একটা বাচ্চাকে, আমি জানি না ওনার সন্তান কিনা, ভগবানকে ডাকি ওই বাচ্চাটার যেন উনি মা না হন, সে বাচ্চাটাকে কোলে রেখে দিয়েছে। কেন জানেন? মহিলা চাইছিল পুলিশ প্ররোচিত হোক, দুজন মহিলা পুলিশ এসে ওই মহিলাকে টানুক, সাট করে মহিলা কোল থেকে বাচ্চাটাকে মাটিতে ফেলে দিয়ে চিৎকার করবে, এই পুলিশ আমার বাচ্চাকে মারলো, পুলিশ আমার বাচ্চাকে। দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের বাইরে বাচ্চাকে মেরে দিল পুলিশ। এই তো জোকারের বাচ্চাগুলো করে, এই তো অকাত করা। এদের রাগ কেন জানেন? এরা এই নাটকবাজিগুলো বানাতে পারছে না। বাংলাদেশের ঘটনার সঙ্গে কেমন ভাবে জড়িত বাংলার এই ঘটনা? বাংলাদেশের ঘটনায় সম্পূর্ণ আইএসআই এর ইনভলভমেন্ট ছিল। কে কোন ইন্টেলিজেন্স কি বলবে আমার কিছু যায় আসে না। নির্ভীক উত্তর কোনো ভায়া মিডিয়ায় খবর নেয় না, ইন্টারপার্সোনাল নেটওয়ার্ক নির্ভীক উত্তর মেনটেন করে। বাংলাদেশের গোটা বিষয়টা ওয়াজ স্পন্সার্ড বাই আইএসআই। ভায়া আইএসআই কার ভায়া ছিল? চীন। আর বাংলার এই ঘটনায় কলকাতা পুলিশ অন্তত 50টা আইপি ট্র্যাক করেছে, যে আইপি গুলো বাংলাদেশ এবং পাকিস্তানের। কি প্রমাণ হচ্ছে তার থেকে? একটা সত্যিকারের মৃত্যু, একটা সত্যিকারের পাশবিকতা, তার প্রেক্ষিতে একটা সত্যিকারের আন্দোলন, তার মধ্যে আস্তে 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 কন্ট্রোল নিয়ে নিল, অক্টোপাসের মতো এরকম জাকড়ে ধরে নিল হারমাদ বাহিনী। স্পন্সার্ড বাই চীনের সঙ্গে তো তখনও সুজন চক্রবর্তীদের বসে বসে ডিল হচ্ছিল, যখন চীন ভারত সীমান্তে একটার পর একটা গ্রাম চীন টেনে নিচ্ছে, তখনও হচ্ছিল। ফরেনারের নাম আর বললাম না, নির্ভীক উত্তর সেই এক্সপোজও করেছিল। তাহলে এরা নেটওয়ার্কটা কোথা থেকে কাজে লাগাচ্ছে? এবার আপনি বলবেন যে অরিন্দম শীল মিছিলে গেছে, অরিন্দম শীলকে কি আইএসআই টাকা দিয়েছে? ব্যাপারটা ওরকম হয় না। ব্যাপারটা হয় টাকার গায়ে নাম লেখা থাকে না, থাকে সেটা রিজার্ভ ব্যাংকের গভর্নরের থাকে, উনি টাকা দেন না। বিশ্বাস করুন, কাউকে উনি টাকা দেন না। গান্ধীজির ছবি থাকে, আপনাদেরকে আমি হলফ করে বলছি, গান্ধীজি বা তার পরিবারের কেউ টাকাটা দেয় না। আসলে টাকার গায়ে নাম লেখা থাকে না, কে দিচ্ছে তারও না, কে নিচ্ছে তারও না। একটা টাকা যখন আসে, এই প্রত্যেকজন যারা প্রতিবাদ করছেন, রূপম ইসলাম প্রতিবাদ করছেন, অনেক গায়ক অনেকদিন বাদে দেখলাম, যাই হোক, উনি প্রতিবাদ করছেন। কি হয়েছে? ওনাদেরকে কেউ টাকা দিয়েছে সেটা কিন্তু বলছি না, বলছি কি এই জিনিসটাকে হাইপ করে এটাকে কনভার্সন টু দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই যে পার্টটা, দিস ইজ স্পন্সার্ড।
আপনি দেখবেন শুধুমাত্র সেই মিছিল, সেই অবস্থান, সেই বিক্ষোভ যেখানে স্লোগান দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা এক হয়েছে বাঙাল ঘটি, গালে খেয়েছি হাওয়াই চটি, সরি, এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি, এই জাতীয় স্লোগান যেখানে, সেইখানেই কিন্তু মনে রাখবেন সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। রূপম ইসলাম কিন্তু এই স্লোগান দেননি, অনিক এই স্লোগান দেননি, পরমব্রত এই স্লোগান দেননি। আরে যেখানে নাকি ধর্ষণের জন্য, নারীর অধিকারের জন্য লড়াই করতে নামছে, সেখানে সেই প্রতিবাদে অনুপম রায় এবং পরমব্রত কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন না, সেটাকে কেন্দ্র করে একজনের বর্তমান স্ত্রী এবং আরেকজনের প্রাক্তন স্ত্রীকে নিয়ে অবজেক্টিফাই করছে সোশ্যাল মিডিয়া। তিনিও তো নারী রে বাবা, তিনিও তো নারী। কেন তোদের দলে নাম না লেখালে সে নারী নারী না? বৃন্দা কারাটকে প্রণাম না করলে সে নারী নারী না? সুশান্ত ঘোষের ছোট্ট কুটুরিতে গেলে সে নারী নারী না? তোরা সার্টিফিকেট দিবি কে নারী তার? সুপ্রিম কোর্ট অবজারভেশনস দিয়েছেন, তারা বলেছেন যে এই যে শান্তিপূর্ণ আন্দোলন, তার উপর কোনো জায়গায় কোনো শান্তিপূর্ণ আন্দোলনের উপর রাষ্ট্র তার শক্তি ব্যবহার করতে পারবে না। রাষ্ট্র করেওনি। সুপ্রিম কোর্ট মনে রাখবেন এটা একটা অবজারভেশন। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো ইনস্ট্যান্সে বলেননি যে অমুক জায়গায় অমুকটা হয়েছে, ওটা ভুল হয়েছে না। সিপিএম আপনাকে বোঝাবে, ও তো মিথ্যে কথা বলাই কাজ, জন্মগত লায়ার। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি কোথাও গিয়ে এই সিপিএমদেরকে আজকে সোশ্যাল মিডিয়ায় কাউন্টার করেন, ওরা আপনাকে খ দিয়ে একটা শব্দ বলবে তার ছেলে। মানে ওরা আপনাকে খারাপ বলছে কিন্তু সার্টিফিকেটটা আপনার মাকে দিচ্ছে। মানসিকতাটা চিনে নিন, মানসিকতাটা চিনে নিন। এই মানসিকতা নিয়ে ওরা নারীর অধিকার লড়াইয়ে নেমেছে। ওদের সঙ্গে দিবারাত্র আন্দোলনে সামিল, নাম নিচ্ছি না, তার পরিবারের প্রতি আমার সহানুভূতি থাকলো, এদের সঙ্গে দিবারাত্র আন্দোলনে সামিল সোচ্চার। গতকালকে রাত্রিবেলায় মদ্যপ অবস্থায় নিজের বিরাট বড় গাড়ি দিয়ে বাইকওয়ালাকে ধাক্কা মেরেছে, কন্ট্রোল হারিয়ে দেয়ালে গিয়ে মেরেছে, গাড়ির সামনে হালকা ড্যামেজ, বাইক আরোহী প্রায় মৃত্যু শয্যায়, প্রায়। এই মুহূর্তে তাকে স্থানান্তরিত করা হয়েছে পিজি হাসপাতালে। সেই বিরাট বড় বিপ্লবী গ্রেপ্তার। বিকাশ ভট্টাচার্য যাবে না এখন ছাড়াতে? সিপিএম এর কেন এত কাজের চাপ বেড়ে গেল যে এরকম ভাবে মদ্যপ অবস্থায় গাড়ি ছোটাতে হচ্ছে রাস্তায়? আজকে আপনারা ভাবুন কি কি ফেক নিউজ দেখেছিলেন এতদিন। 150 গ্রাম সিমেন্ট, হাড় ভাঙা, মিথ্যে অটপসি কলকাতা পুলিশ নাকি করিয়েছে, ওটা অখাদ্য একটা লোক কুণাল সরকার। আপনি কোনোদিন কুণাল সরকারকে দেখেছেন যখন মধ্যমগ্রামে একজন ডাক্তার বলছে পেশেন্টের ছেলেকে, তোর মাকে আজকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেবো টাকা না দিলে? নির্ভীক উত্তর এক্সপোজ করেছিল। ওই ডাক্তারের বিরুদ্ধে সোচ্চার হতে কুণাল সরকারকে দেখেছেন আপনারা? যখন নারায়ণ ব্যানার্জি বসে বসে ফেক নিউজ করেন, এক কলম কিছু লিখতে দেখেছেন কুণাল সরকারকে? ডাক্তারের ভুলে যখন, আমি অনিচ্ছাকৃত ভুল বলছি না, আমি ইচ্ছাকৃতটার কথা বলছি, ইচ্ছাকৃতভাবে যখন কোনো ডাক্তারের হাতে বিল বাড়ানোর জন্য কোনো পেশেন্টের ভুল ট্রিটমেন্ট হয়,
কুণাল সরকারের মুখ দিয়ে কি একটাও কথা বেরোয়? আপনি দেখুন কিছু কিছু ব্যাপার নিয়ে এই কুণাল সরকার, এই সিপিএম এরা কথা বলছে, আর কিছু কিছু কথা মাঝখানে ডিলিট। সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে আজকে সকালবেলা অলরেডি বিকাশ ভট্টাচার্য বলে দিয়েছে যে গোপনে নাকি সই করিয়ে নিয়েছে রাজ্য সরকারের তরফে কেউ ওয়াকালতনামায় নির্যাতিতার মা বাবাকে। মানে নির্যাতিতার মা বাবা যারা নাকি এই পৃথিবীতে তাদের থেকে বেশি কষ্ট এই মুহূর্তে কারোর আছে বলে আমার মনে হয় না, সেই দুজন অসহায় মানুষ, তাদেরকে আর দুটো দিন যেতে দিন, সিপিএম বলে দেবে লক্ষ্মী ভান্ডারে বিক্রি হয়ে গেছে তারা। অলরেডি এরকমই কথা বলছে। কি বলছে? বলছে গোপনে সই করে দিলে তো আমাদের কিছু করার নেই। কেন রে? মেয়েটা তো ওনাদের, লড়াইটা তো ওনাদের, কোলটা খালি হলো তো ওনাদের, অসহায়তাটা তো ওনাদের প্রাইমারিলি। সেটাকে কেন্দ্র করে কিছু মানুষ বলল দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট মোটা মোটা অক্ষরে বলে দিল, দিস ইজ নট ইন রিগার্ড টু এনি স্পেসিফিক ইনসিডেন্ট অফ কলকাতা, দিস ইজ অ্যাবাউট the heinous crimes on medical and non-medical staffs all over India। এবং সেটার জন্য যে টাস্ক ফোর্স তৈরি হলো সেটা ন্যাশনাল টাস্ক ফোর্স, NTF। মিডিয়া গেলাচ্ছে না আপনাকে? রাজ্যের টাস্ক ফোর্স, রাজ্যের বিরুদ্ধে টাস্ক ফোর্স, রাজ্যের ভৎসনা সুপ্রিম কোর্টে। আপনি বলবেন সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষকে সরিয়েছে কে? রাজ্য সরকার। আপনি বলবেন সন্দীপ ঘোষকে আবার জায়গা দেয়া হলো কেন? কেন? যাদের প্রতিবাদের ভিত্তিতে সন্দীপ ঘোষকে তারপরে আবার সরিয়ে দেওয়া হলো, সেই ডাক্তারদের সঙ্গে এই সরকারের সম্পর্কে কিন্তু কোথাও চিড় ধরেনি। কিন্তু ওই যে বলে মায়ের থেকে মাসির দরদ বেশি, সিপিএম এর মাসি আর আমাদের মাসি এসে বলছে কেন তোমরা একসঙ্গে এক হয়ে যাচ্ছ? ফাইনাল ম্যাচ হোয়াট হ্যাপেনিং? ডাক্তাররা বলছেন আমরা স্পেসিফিক দাবিতে আন্দোলন করছি, আমরা রাজনীতি করছি না। সিপিএম বলছে আমাদেরও তো স্পেসিফিক দাবি। আপনি চিন্তা করুন কত বড় জানোয়ার হতে পারে একটা মেয়ে, পাশবিকভাবে তার হত্যা করা হলো ধর্ষণ করে, তারপরে সিপিএম বলছে ওদের একটাই দাবি, ওদের একটাই দফা, এক পিস দাবি, এক পিস দফা, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ। তাহলে ফাঁসির দাবিটা কে করবে রে? ফাঁসির দাবিটা কে করবে? আপনারা কেউ খেয়াল করেছেন? মেয়েটার ওপর চরম পাশবিকতা হলো, এরা বলছে না কিন্তু যে দোষীর ফাঁসি চাই, বলছে না। এরা বলছে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এরা তো নিজেরাই নিজেকে এক্সপোজ করছে, নির্ভীক উত্তর আর কি এক্সপোজ করবে? কুণাল সরকারের একটা পোস্ট হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে, যেই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি সেই মুহূর্তেও কল রেকর্ডিং এসে পৌঁছাচ্ছে নির্ভীক উত্তরের হাতে। চারিদিক থেকে তথ্য প্রমাণ আসছে। কি করতে হবে সেগুলো নিয়ে বলবো লাইভের শেষে। আগে বলি কুণাল সরকারের সেই জ্বালাময়ী লেখা। আচ্ছা, এটা স্প্রেড করছে কারা? অফিসিয়ালি করছে সিপিআইএম এর তরফে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কি লেখা শুনুন। বলছে, আচ্ছা আমার কাছে যে মেসেজটি রয়েছে চিলেকোঠার সিপাই সেটা ফরওয়ার্ড করেছে। তোমাকে আমি কোথাকার সিপাই বানাবো, দাঁড়াও এপিসোডটা শেষ হোক তারপর দেখাচ্ছি।
বলছে ডক্টর কুণাল সরকার কি বলছেন পড়ুন, অনেক কিছু জানতে পারবেন। জানি আমরা একটু, জেনে ওনার মতো জানোয়ার ওই এক, খুনটি হয়েছে একেবারে সকলের সামনে, কোনো প্রত্যন্ত অঞ্চলে নয়, বিশেষ করে আরজিকরের মতো একটি জায়গায় যেখানে রাত 12টা আর সন্ধ্যে 6টা এক, গিজগিজ করে লোক। কুণাল সরকার, সাহিত্যটা সবার দ্বারা হয় না, গাজার নৌকা পাহাড়তলি যতই যাক না কেন, সাহিত্যটা সবার দ্বারা হয় না। এই যে সাহিত্য করতে গিয়ে দুপুর রাত 12টা সন্ধ্যে 6টা বললে, ফরেন্সিক বলছে ঘটনাটা ভোর 3টে থেকে 5টার মধ্যে। আমি শুধু একটা ফুট নোট দিলাম, আমি কোনো কাউন্টার করছি না। কুণাল সরকার এত বড় মাপের একজন এই ডাক্তার, ওনাকে আমি কি কাউন্টার করবো? 2, চারিদিকে নার্সরা কাজ করছে, হাউস স্টাফ কাজ করছে, বহু লোক কাজ করছে, এরা এই ঘটনা জানে না, তা হতে পারে না। তার মানে আপনি বুঝুন, আরজি করের সমস্ত স্টাফরা বুঝুন সিপিএম এর অ্যাঙ্গেলটা কি। অ্যাঙ্গেলটা হচ্ছে সিপিএম চাইছে হয় আপনারা হই হই করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা নাটক তৈরি করুন ওদের ভাষায়, ওদের আঙ্গিকে, ওদের দেওয়া মাল মেটেরিয়ালসে, আর নয়তো ওরা এই দাবিতে অনড় থাকবে যে আরজি করের প্রায় সবাই সবটা জেনেও আপনারা চুপ, মানে ইউ আর কো অ্যাকিউজড। মানে ওরা ব্ল্যাকমেল করছে আপনাদেরকে যে হয় বলুন দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর নয়তো জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন, তাও সেই ক্রাইমের জন্য যে ক্রাইমটা আপনি করেন। ভেরি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ডিনায়ালের কোনো জায়গা নেই। অনেক বড় বড় সোশ্যাল মিডিয়ায় এখন জন্মেছে না তাত্ত্বিক বাক্যবাগিস, যেখানে বাক্যগুলো দেবে সেখানে অনিন্দ চৌধুরীকে একটু মেনশন করে দেবেন, যাবো গিয়ে বাক্যের। 3 নম্বর, 200 ফিট রেডিয়াসের মধ্যে অন্ততপক্ষে 500 লোক ছিল, দ্যাট ক্যান নট বি ডান ইন সিক্রেট। ওই একই কথা, মানে আরজি করে সবাই সব জানে, মিথ্যে কথা বলছে, মানে গোটা আরজি কর মিলে মেয়েটাকে মেরেছে। সুপ্রিম কোর্ট সেটা বলতে পারছে না, সিবিআই বলতে পারছে না, এমনকি অসহায় মা বাবাটাও এটা বলতে পারছে না। কুণাল সরকার জেনে গেছে। ও ডাক্তার না অ্যাস্ট্রোলজার, গুণিন। 4, কেমন প্ররোচনাটা দেখুন। 4 নম্বর, 4-এর 1 হচ্ছে, মানে বলছে 2টি ধর্ষণ হয়েছে। 4 নম্বর পয়েন্টে বলছে 2টি ধর্ষণ হয়েছে। কি? একটা হচ্ছে মেয়েটির উপর, আর দ্বিতীয় হচ্ছে প্রশাসন জনগণের ওপর। আরজি করে ভ্যান্ডালিজম হলো, কলকাতা পুলিশ পেটালো না, সেটা নিয়ে কলকাতা পুলিশকে 2 কথা সুপ্রিম কোর্টে হ্যাঁ শুনতে হয়েছে আজকে। আর এরা কি বলছে? কি বলছে? বলছে প্রশাসন নাকি আরজি করে জনগণকে ধর্ষণ করে দিল। এটাকে বলে হেট স্পিচ, এটাকে বলে প্ররোচনা। 5, যে ক্রাইম সিনে রক্ত আছে, সেল আছে, সিমেন্ট আছে, চুল আছে, ছিন্ন ভিন্ন জামা কাপড়ের অংশ আছে, ভাঙা চশমা আছে, চারিদিকে ব্লাড স্যাম্পেল আছে, মেয়েটির আশেপাশে কারা ছিল তা জানা আছে, সিস্টেমেটিক্যাল বায়োলজিক্যাল স্যাম্পেল টেস্ট আছে, বেসিনে রক্তমাখা হাত ধোয়া আছে, তাহলে এই ইনভেস্টমেন্ট, আসলে ইনভেস্টিগেশনকে ইনভেস্টমেন্ট লিখে ফেলেছে, মাথায় তো ওটাই ঘুরছে ইনভেস্টমেন্ট। 48 ঘন্টার বেশি লাস্ট করতে পারে না। আমি বুঝতে পারলাম না কুণাল সরকার কি বলছে, উনি ওখানে বসে দেখছিলেন বিষয়টা। ও এত কিছু আছে কি করে বলছে? যেটা যদি থেকেই থাকে, একটা কি আকাশের দিকে চোখ মারছে বারবার, এরকম একটা স্ক্যানার সিবিআই নিয়ে গেছিল না ওই ঘরটার ভেতরে, চিকচিক চিকচিক করে একটু একটু করে আলো বেরোচ্ছে আর আস্তে আস্তে ঘুরছে কাঁপতে কাঁপতে, ওই অসিলেশন ফ্যানের মতো। সেটার মধ্যে ধরা পড়লো না কেন? আচ্ছা আচ্ছা কেমিক্যাল দিয়ে ক্রাইম সিন পরিষ্কার করলেও ওই ডিজিটাল স্ক্যানার সেটা ধরে ফেলে যে কি আছে না আছে ক্রাইম সিনে। সিবিআই পেল না কেন ট্রেসেস? কুণাল সরকার মনে হয় নিজে হাতে পরিষ্কার করেছে ক্রাইম সিনটা, তাই না কুণাল বাবু? আপনাকে আবার ছোট নামে ডাকতেও কেমন লাগে, কুণাল সরকারই বলি বরং।
নম্বর, প্রথমত ডায়েরি হয়নি, শুনবেন এই জায়গাটা, বলা হলো আনন্যাচারাল ডেথ হয়েছে। তারপর বললেন সুইসাইড কেস, নিজের ইনভেস্টিগেশন সুপারসনিক, নিজের ইনস্টিটিউশনে সুপারসনিক স্পিডে পোস্টমর্টেম করা হলো, সুপারসনিক গতিতে বডি ক্রিমেশন হয়ে গেল। প্রথম কথা হচ্ছে, যখন পুলিশ কোনো ক্রাইম সিনে যায়, দ্যাট ইজ দ্য ফার্স্ট অবজারভেশন। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট অবজারভেশন? গতকাল নির্ভীক উত্তরের পর্দায় নয়, অনিন্দ চৌধুরী মানে আমার প্রোফাইলে ভিডিও পোস্ট করি সন্ধ্যায়, সেখানে স্পষ্টভাবে ছিল নির্যাতিতা, পাশবিক হত্যা হওয়া আমাদের এই ছোট বোনের মা বাবা, তারা বলছেন তাদেরকে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলেন সুইসাইড করেছে। ভুল তথ্য, কারণ মেয়েটি সুইসাইড করেনি। পুলিশের ফার্স্ট অবজারভেশন ছিল আনন্যাচারাল ডেথ। ঠিকই তো বলছে, পুলিশ তো ঠিক বলছে। কি মনে হয় আপনার, ন্যাচারাল ডেথ এটা না তো, আনন্যাচারাল ডেথ তো? একাধিকবার পাশবিক মিডিয়া একটি অংশ নির্যাতিতার অসহায় মা বাবাকে বলছে, না না ফোন করে আপনাকে কি বলল? উনি বললেন যে হ্যাঁ বলেছে আপনার মেয়ে সুইসাইড করেছে। কে বলল? অ্যাসিস্ট্যান্ট সুপার। নাম জানেন তার? না জানি না। কি বলল? আরে কি একবারে কথা বুঝিস না, না শুনতে পাস না? মা বাবাটার কোল খালি হয়েছে আজকে 10-12টা দিন হলো, 12টা দিন এখনো হয়নি। কতবার জিজ্ঞেস করবি যে মা বাবাকে যে মেয়ের মৃত্যু সংবাদে এক্স্যাক্টলি কি লেখা ছিল, কি বলা ছিল ফোনে? আসলে ও বলানোর চেষ্টা করছিল যে পুলিশ আমাকে বলেছে, পুলিশ তো বলেনি। ফেক নিউজ বাস্টেড। পুলিশ বলেছিল আনন্যাচারাল ডেথ, কুণাল সরকার বলছে পুলিশ বলেছিল সুইসাইড। কুণাল সরকার বলছে সুপারসনিক স্পিডে অটপসি হয়েছে, পোস্টমর্টেম। আজকে স্বয়ং সুপ্রিম কোর্ট ডিমার্কেট করে দিয়েছে যে 3.5 ঘন্টা ধরে পোস্টমর্টেম হয়েছে। শেষ পার্টটা কুণাল সরকারের খুব তাৎপর্যপূর্ণ। কুণাল সরকার বলছে যে সুপারসনিক স্পিডে বডি দাহ করে ফেলা হয়েছে। আপনারা একটা তত্ত্ব শুনেছেন, ইদানিংকালে অনেকবার এটা আলোচিত হয়েছে, নির্যাতিতার গাড়ি ভাঙচুর হওয়া নিয়ে। শুনেছেন তো? আপনারা কেউ সত্যি সত্যি এখন অবধি জানেন নির্যাতিতার গাড়িটার সঙ্গে হয়েছিলটা কি? নির্ভীক উত্তর বলছে, শুনুন, তথ্যটাকে ছড়িয়ে দিন, মানুষকে অবগত করুন। যখন পুলিশ দেখতে পাচ্ছে বাইরে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, এবং মাথায় রাখবেন এই অশান্তিটা কিন্তু আজকে অবজার্ভ করেছে মাননীয় সুপ্রিম কোর্টে, মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু অবজারভেশন নিয়েছেন যে সেই সময় বাইরে একটা অশান্তি তৈরি হচ্ছিল। যাই হোক, আসি ঘটনায়। তখন পুলিশ ঠিক করে যে পুলিশ নিজের দায়িত্বে নির্যাতিতা মৃতার নিথর শরীরটাকে ওর বাবা মার কাছে, ওর বাড়িতে সুরক্ষিতভাবে পৌঁছে দেবে। এটা তো সামান্য একটা প্রশাসনের দায়িত্ব। একটা কনভয় তখন বেরোয় হাসপাতাল থেকে, একাধিক পুলিশের গাড়ি, সববাহী সেই গাড়ি যেটার মধ্যে মেয়েটিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং মেয়েটির যে ব্যক্তিগত গাড়ি, নির্যাতিতার যে ব্যক্তিগত যে বাহনটি ছিল, সেটিও সেই টিমের সঙ্গে যায়। আরজি কর থেকে বেরোনোর মুখে সিপিএম এর খ্যাপানো হারমাদরা ভাবে যে পুলিশ বোধহয় নিথর দেহ নিজে নিজে দাহ করতে নিয়ে যাচ্ছে, বাবা মা নাকি পাবে না। এটা ভাবে বলাটা ভুল, এটা তারা হাওয়ায় ভাসিয়ে দেয়, ছড়িয়ে দেয়, দিয়ে তারা ওই কনভয়টাকে রুখে দেয় এবং মেয়েটির গাড়ির ওপরে থাবড়ানো শুরু করে।
ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। বাংলার প্রশাসন ঘটনার কন্ট্রোল নেয়, সিচুয়েশনের কন্ট্রোল নেয়, সোজা পুরো কনভয়টা চলে আসে নিথর দেহ নিয়ে সোদপুরের বাড়িতে। এবং তারপরে আপনারা ভিডিও দেখেছেন ক্রিমেশনের জন্য যখন যাচ্ছে। অথচ যারা অবগত নয়, যারা অসচেতন, সেই সমস্ত মানুষের মনটা বিষিয়ে দেওয়ার জন্য কুণাল সরকার বলছে পুলিশ নাকি সুপারসনিক গতিতে বডি দাহ করে দিয়েছে। আসলে কেন রাগ হয়েছে জানেন? এরা চাইছিল ওই নিথর দেহটাকে নিয়ে একটু গায়ের ওপর পতাকা দেবে। মেয়েটি কি রাজনৈতিক মনস্ক ছিল সেটা কারো জানার দরকারই নেই। সিপিএম কোনোদিন মানুষের মন জানতে গেছে নাকি? তাই এই হচ্ছে কুণাল সরকারের বক্তব্য। এরকম 3 পাতার বক্তব্য আছে, ঠিক আছে, 3 পাতার বক্তব্য। বাংলার মানুষ বলুন তো, কুণাল সরকার আপনার কোন কাজে কবে লেগেছে? কবে কোন কাজে লেগেছে? এই কুণাল সরকারদের কেন রাগ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী নামক একটা জিনিস চালু করেছে। সরকারি বেসরকারি বিভিন্ন, আমি কাউকে স্পেসিফিক বলবো না, অনেক গণ্যমান্য ব্যক্তিও তার মধ্যে আছেন, তারা দিবারাত্র এই সরকারের পতন চায়। তার কারণ তারা স্বাস্থ্যসাথীর পতন চায়। স্বাস্থ্যসাথীর পতন হলে কি হবে? এই আমরা সাধারণ মানুষরা যে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে, স্বল্প মূল্যে, বেশিরভাগ ক্ষেত্রে বিনামূল্যে পাচ্ছি, সেটা আর পাবো না। এমনকি অস্ত্রোপচার, সেটা আর পাবো না। তাহলে দেব, হয় পাবো নয় দেব। তা পাবো না যখন দেব, পাবে কে? এই কুণাল সরকারদের মতো যারা আছেন তারা ফুলে উঠবে, ফেপে উঠবে। আপনি বলবেন ডাক্তারের ফি তো ডাক্তার এমনিই পাচ্ছে। আরে দূর বোকা, ডাক্তারের ফি দিয়ে শুধু হয় কমিশনটা? অমুক জায়গায় রেফারের কমিশন। আমি কখনোই সব ডাক্তারকে বলবো না, আমার পরিচিত বহু ডাক্তার আছেন, আমি চিনি না বহু এমন ঈশ্বরের মতো ডাক্তার আছেন, মানুষের কাছ থেকে শুনি তাদের কথা, পকেটের টাকা খরচা করে মানুষকে ওষুধ দিয়ে দেন। কিন্তু এমন ডাক্তারও তো আছেন পেশেন্টকে বলে তোর মাকে আজকে ইনজেকশন দিয়ে মেরে দেবো টাকা না দিলে। নির্ভীক উত্তর, সেই ডাক্তারের ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, অস্বীকার করতে পারবেন না। এবছরই দেখিয়েছি আমরা মধ্যমগ্রামের হাসপাতাল, আর নাম নিয়ে তাদের বিড়ম্বনা বাড়াবো না। এই গোটা বিষয়টার মধ্যে কোথাও একটা মেয়েটা হারিয়ে গেছে না? কোথাও একটা ফাঁসির দাবি হারিয়ে গেছে না? বিকাশ ভট্টাচার্য সিপিএম এর তরফে কি বলেছিল? বলেছিল সঞ্জয় তো কিছু করেইনি। সোশ্যাল মিডিয়াতে এরকম ফেসবুক পোস্ট আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল, যেখানে লেখা ছিল, যেখানে ভিডিওতে বলা ছিল, আরে না না সঞ্জয় কিছু করেনি, পুলিশ ফাঁসাচ্ছে। আজকে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস কি বলেছেন শুনবেন? ওকে পশু বলেছেন, পশু। বলছে চিফ জাস্টিস বলছেন দিস অ্যানিমেল লাইক ম্যান। তাহলে সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ পুড়েছে বলে যে ফেক নিউজটা 40,000 স্কোয়ার ফিট থেকে ছড়ানো হচ্ছে, মুখটা কোথায় পুড়লো আমাকে একটু দেখিয়ে দিন না, আমি তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের মুখ পুড়েছে, আমাদের ঘরের মেয়েটা চলে গেছে বলে। শুধু মুখ পুড়েনি, আমাদের হৃদয় পুড়েছে, আমরা পুড়ে ছারখার হয়ে গেছি। কিন্তু তার জন্য কি করতে হবে? তার জন্য আমি অপরাধীর শাস্তি দেব, তার জন্য আমি প্রিকশন নেব। আজকে সুপ্রিম কোর্ট কিছু অবজারভেশন দিয়েছেন যে কি কি ধরনের বেসিক অ্যামেনিটিস এবং প্রিকশনস তৈরি করতে হবে সরকারকে প্রত্যেকটি রাজ্যে। মনে রাখবেন সুপ্রিম কোর্ট বলেছে দিস ইজ নট অনলি অ্যাবাউট কলকাতা, দিস ইজ অ্যাবাউট দ্য এন্টায়ার ইন্ডিয়া, দ্য এন্টায়ার কান্ট্রি।
সুপ্রিম কোর্ট যেটা আজকে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা আগেই এ বাংলার মা বোনেদের জন্য শুরু করেছেন। তার নাম রাত্রিরের সাথী। কোনো মিডিয়া দেখাবে না আপনাকে, নির্ভীক উত্তর আপনাকে দেখিয়ে দিচ্ছে এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়েও দেবে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য রাত্রিকালীন শিফটে নারীদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরি করা। রাতের সাহায্যকারী ইনিশিয়েটিভ, তার নাম রাত্রিরের সাথী। 1 নম্বর পয়েন্ট, মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতন করতে সমস্ত জেলায় সরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মসূচি পালন করা হবে। দ্বিতীয়, সংস্থাগুলিতে মহিলাদের দলগতভাবে বা জোড়ায় কাজ করতে উৎসাহিত করা হবে। এখানে অনেকে বলবে, কেন জঙ্গলের রাজ নাকি, আমরা একা একা কেন করতে পারবো না? এসব কথা যারা বলে তারা কিন্তু নিজেরা কোনোদিন কাজ করতে যায় না। ওরা শুধু ওই পার্টি অফিসে বসে বানিয়ে দেয়। কাজ করতে যারা যান তারা তো বোঝেন যে দুজন থাকলে বা একাধিক মহিলারা থাকলে অনেকটা সুবিধা হয় না কর্মক্ষেত্রে। এটা আপনারা বলুন, যারা নাইট শিফটে যারা কাজ করেন, যাদের স্ত্রীরা নাইট শিফটে কাজ করেন কোথাও না কোথাও, আর ওরা যারা ফেসবুকের এই পোস্টগুলো বানায়, ওরা পার্টি অফিস থেকে বেরিয়ে যায় রাত 8টায়। কেন? গলা শুকিয়ে গেছে, তো জল ছুটতে হবে একটু গলায়। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে রাত্রিরের সাথী প্রোটোকল কার্যকর করতে উৎসাহিত করা হবে। মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল ও জেলা হাসপাতাল নিরাপত্তা পরীক্ষা ও ব্রেথলাইজার পরীক্ষা হবে। মানে ব্রেথলাইজার কি? ব্রেথ অ্যানালাইজার। কেউ নেশা করে আছে নাকি সেটা দেখার জন্যে, যেটায় ফু দিতে বললে অনেকে রেগে যায় না প্রতিবাদী জনগণ। আরে পুলিশ যা হ্যারাস করে কি বলবো, ফু দিতে বলছে, আমাকে বলছে জানো। আর তুই কে? তুই বলা যাবে না তোকে? সবাই নিয়ম মানবো তবেই তো নিয়মটা প্রতিষ্ঠিত হবে। ফেসবুকে পোস্ট চলছে, কলকাতা পুলিশ খালি ছুটে গিয়ে হেলমেট ছাড়া বাইক ধরতে পারে, বেশ করবে, ধরবে। তুমি চুল উড়িয়ে বাইকে করে ঘুরবে সুপারম্যানের মাস্ততো ভাইয়ের মতো, আর পুলিশ কিছু বলবে না। তারপর তুমি গিয়ে কোথাও গিয়ে ধাক্কা খেয়ে পোস্টার হয়ে যাবে, তখন তোমার বাড়ির লোক বলবে পুলিশের দোষ। তখন তোমার লোকজন রাস্তায় বেরিয়ে বলবে প্রশাসন মেরে দিল। কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন হয়রানি বন্ধ করার জন্য বিশাখা কমিটি গঠন করার জন্য সমস্ত সংস্থাকে অনুরোধ করা হবে। অ্যালার্ম ডিভাইস সহ একটি বিশেষ মোবাইল ফোন অ্যাপ তৈরি করা হচ্ছে এবং স্থানীয় থানা পুলিশ কন্ট্রোল রুমের সাথে তা সংযুক্ত করা হবে। হেল্পলাইন নম্বর 100-112, 100-112 দুটো হেল্পলাইন নাম্বার যে কোনো জরুরিকালীন পরিস্থিতিতে ব্যাপকভাবে ব্যবহার করা হবে, জাস্ট লাইক 911। মহিলাদের জন্য শৌচালয় সহ বিশ্রাম কক্ষ তৈরি করা হবে। রাত্রিরের সাথী বা মহিলা স্বেচ্ছাসেবকদের রাতে ডিউটিতে থাকবে। সিসিটিভির সম্পূর্ণ কভারেজ সহ মহিলাদের জন্য নিরাপদ অঞ্চল চিহ্নিত করা হবে এবং তা তৈরি করা হবে। পশ্চিমবঙ্গ সরকার এগুলো ফর্মুলেট করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশিকার 48 ঘন্টা আগে, অন্তত 48 ঘন্টা আগে। কোনো মিডিয়া আপনাকে দেখায়নি। রাত্রিরের সাথে অ্যাপ আসছে বললে আপনি তো বলবেন আরে দিদি এটাও করে দিল। না, দিদিকে তো এখন দিদি বলা যাবে না। আপনি দিদিকে এখন দিদি যদি বলেন তাহলে আপনি চটি চাটা। এই চটির বাড়িটা খেতে 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 এই সিপিএম এর লোকগুলোর গাল ওদের পতাকার থেকে বেশি লাল হয়ে গেছে। বারবার ভোট হয়, শূন্য পেয়ে বগল বাজিয়ে বাড়ি চলে আসে।
সেই রাগ থেকে, সেই ফ্রাস্ট্রেশন থেকে কিছু বহিরাগত শক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলাটাকে অশান্ত করে একটা জরুরি অবস্থা তৈরির অপচেষ্টা করেছিল এই হারমাদরা। বাংলার মানুষ চিনে নিল, দেখে নিল, জেনে নিল। It was always a matter of narratives. It was a war of narratives. And আমরা বাংলার মানুষ, আমরা বুক ঠুকে বলতে পারি, এই war of narrative সোশ্যাল মিডিয়ায় আমরা পেরেছি সঠিক পথে রাখতে। কেন প্রতিবাদ হবে না? অবশ্যই প্রতিবাদ হবে। কেন জবাবদিহি চাওয়া হবে না? অবশ্যই জবাবদিহি চাওয়া হবে। The government is always responsible to answer and liable to answer. It is of the people, for the people, by the people. তার মানে কি? তার মানে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী সন্তানদেরকে নিয়ে নোংরা উক্তি সোশ্যাল মিডিয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নোংরা উক্তি, কি সব পোস্ট জানেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার পর্যন্ত এই ভিডিও যদি যায়, পরবর্তী অংশটা আপনি দেখবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি উক্তি করছে? নারীর অধিকারের লড়াই যারা লড়ছে তারা বলছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো মা হননি, তাই নাকি উনি বুঝবেন না মায়ের ব্যথা। আমি বলছি নিজের সিদ্ধান্তে বা বিভিন্ন কারণে বহু নারী, তারা তো মা হননি, তারা নারী নন। মাতৃত্বটা তো নারীর মধ্যে জন্মগত। মাতৃত্বের জন্য, মমতাময়ী হওয়ার জন্য মা হওয়াটা বায়োলজিক্যালি কম্পালসারি। বলছে মেয়েটার রেট কোট আনকোট 10 লাখ বলে এ রাজ্যের একজন সাংসদের নাম করে বলছে ওর মেয়েটার রেট কত। মেয়ে কত বয়স হবে? 10-11। আমার কাছে ফোন এলো, ফোন করে বলছে তোর মায়ের রেট, তোর বোনের রেট কত রেখেছিস? এফআইআর হয়েছে, দোষী চিহ্নিতও হয়েছে। কি কি হয়েছে পরে বলা যাবে, এখন এটা আমার ব্যক্তিগত লড়াইটা বলার জায়গা নয়। নারীর অধিকারের লড়াই লড়ছে। কি বলছে? একজন ক্রিকেটার, নাম নেব না, বলছে তার মেয়ে বিদেশে থাকে, তো ওখানে অবশ্য ধর্ষণটা চলে। কতবার হয়ে গেল কে জানে। কারা বলছে? নারীর অধিকার রক্ষার লড়াই লড়ার বিপ্লবীগণ। সত্যি আজকে বলতে ইচ্ছে করে বিপ্লবী, ইংরেজিতে গণ। একজন অভিনেত্রী, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি হিন্দিতেও অভিনয় করেছেন। প্রথম জীবনে বাংলায় অন্য ধরনের মেন স্ট্রিম ছবিতে অভিনয় করতেন। তার পরবর্তীতে তার ক্যাপাবিলিটিস পরিচালকরা অনেক বেশি করে বুঝতে পেরেছেন। তাকে একবার মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভেলে হাত মিলিয়ে মায়ের মতো স্নেহে লজেন্স দিয়েছিলেন। লজেন্স। সেই ভদ্রমহিলা, সেই অভিনেত্রী কিন্তু এই পুরো ব্যাপারটাতেও যথেষ্ট প্রতিবাদ করছেন।